ওকে, আমরা একটা বয়লার প্লেট নেওয়ার জন্য প্রথমে আমরা দুইভাবে আমরা নিতে পারি। একটা হলো এক্সক্লামেটরি সাইন, এটা দিয়ে মানে আশ্চর্যজনক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্নটা দিয়ে আমরা যদি ট্যাব বাটনে প্রেস করি তাহলে এটা চলে আসবে। আবার আমরা যদি এখানে HTML ক্লোন 5 দেই, এরপর যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে এই জিনিসটা চলে আসবে। অর্থাৎ HTML5 এর যে বয়লার প্লেট সেটা হচ্ছে এটা। এখন এইখানে আজকে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ শিখবো, তাই আমাদের এই টাইটেলটার নাম দিলাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এটার নিচে আমাদের যে style.css আছে এই ফাইলটাকে লিঙ্ক করে ফেলি, link লিঙ্ক ইন দ্য css লিঙ্ক কোলন css, এটা দিয়ে আমরা style.css এই যে এই নামটাই আমরা এখানে দিয়ে দিলাম এই স্ট্যাপের মধ্যে style.css, তাহলে ওটা পেয়ে যাব। তো আমরা একটু পরীক্ষা করে দেখি আমাদের ওটা পেলো কিনা। আমরা একটা h1 ট্যাগ নিয়ে এখানে লিখলাম হ্যালো বুটস্ট্র্যাপ। এবার আমরা এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করি, আসছে। তো দেখি সিএসএসটা পেলো কিনা। আমরা এখানে গিয়ে যদি লিখি h1, কালার হচ্ছে রেড, ওকে রেড হয়ে গিয়েছে, তার মানে আমাদের সিএসএস লিঙ্কিং ঠিক আছে, ফাইন। আমরা এটাকে মুছে ফেলি। এবার আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে গেলে বুটস্ট্র্যাপটা কী জিনিস এটা আমাদের একটু জানতে হবে আর কি। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর একটা কম্বাইন লাইব্রেরি ফাংশন। অর্থাৎ আমরা যে এর আগে যে সিএসএসগুলো করেছিলাম XYZ সিএসএস, বা এই যে এখানে অ্যাবাউটেরটাই আমি দেখাই about.css, এই যে এখানে আমরা বিভিন্ন রকমের সিএসএস তৈরি করেছিলাম। হ্যাঁ, এই যে BTN প্রাইমারি, আবার এখানে আমরা দিয়েছিলাম BTN নামে একটা ক্লাস নিয়ে, সেখানে আমরা কিছু সিএসএস দিয়েছিলাম। বুটস্ট্র্যাপে হচ্ছে এই সিএসএস গুলো দেয়াই আছে, আপনি শুধুমাত্র বুটস্ট্র্যাপের যে ক্লাস সেটা কল করলেই এই সিএসএস গুলো পেয়ে যাবে। স্যার কিছুই শুনতে পাচ্ছি না। ওকে, তো ঠিক এই সিএসএস গুলো বুটস্ট্র্যাপ ফাইলের মধ্যে করাই আছে, আপনি শুধু ওই ক্লাসটা ধরে কল করবেন, তাহলে এই ক্লাসের আওতায় যে সিএসএস গুলো তারা করে রেখেছে সেই সিএসএস গুলো আপনি পেয়ে যাবেন। আসুন আমরা প্রথমে একটু দেখে আসি বিষয়টা কেমন। তো এটার জন্য বুটস্ট্র্যাপটাকে আমাদের ফাইলের সাথে কানেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি পাশে একটা ট্যাব নিয়ে আপনি এখানে লিখবেন bootstrap.com, এই getbootstrap.com। হ্যাঁ, একটু মাথায় রাখেন এই যে getbootstrap.com, আমি লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এবং আমি ক্লাসেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, getbootstrap.com লিখে সার্চ করলে, এন্টার দিলে আপনি দেখবেন যে বুটস্ট্র্যাপের যে মেইন ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ সেটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা এই যে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখব যে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করে, এটা দুইভাবে লিঙ্ক করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে CDN দিয়ে, আর একটা হচ্ছে ডাউনলোড করে ফাইলগুলো আমাদের প্রজেক্ট ফোল্ডারে রেখে সেটা। তা আমি দুইটাই একটু দেখাই আপনাদেরকে। প্রথমে CDN দিয়ে একটু দেখাই। CDN দিয়ে দেখতে গেলে আমাদের যে গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে, অথবা যে এখান থেকে ডক্স, এই ডক্সে ক্লিক করলে আমরা এই যে গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপে চলে আসবো। এবং এই জায়গাটাতে দেখবেন যে নিচের দিকে দেখেন এই যে কুইক স্টার্ট, এইটাতে ক্লিক করলে তার নিচে আছে CDN লিঙ্কস, দেখছেন? কুইক স্টার্টেও যদি ক্লিক করেন তাহলে এখানে ওরা দেখাচ্ছে যে কিভাবে শুরু করতে হবে। তাই এতটুকু কিন্তু অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। এরপরে হচ্ছে CDN। আমরা যদি CDN-এ যাই আমরা দেখব যে দুইটা CDN এখানে দেয়া আছে। আমি আগেই বলেছিলাম যে বুটস্ট্র্যাপটা হচ্ছে CSS এবং জাভাস্ক্রিপ্টে একটা লাইব্রেরি ফাংশন আর কি। হ্যাঁ, তো সেই কারণে এখানে যে CSS এর লিঙ্কটা দিতে হবে এবং JS মানে জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা আমাদেরকে, এই দুইটা লিঙ্ক আমাদের দিয়ে দিতে হবে।
তা প্রথমে এই যে সিএসএস এর যে লিঙ্কটা আছে এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে আমাদের যে HTML ফাইল আছে সেখানে আমাদের সিএসএসটাকে সবসময় উপরে রাখবো আর কি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। সবসময় আমাদের সিএসএসটা সবসময় সবার নিচে রাখবো। এটা কেন রাখবো সেটা আমি একটু পরে বলবো আর কি। হ্যাঁ, তা আমাদের সিএসএস এর উপরে আবার আমি একটা লিঙ্ক ট্যাগ নিলাম, লিঙ্ক সিএসএস। হ্যাঁ, দেখেন এখন এই যে উপরেরটা এইচট্যাপের ভিতরে আমাদের যে style.css আছে সেটা বাদ দিয়ে এই যে এখান থেকে যে ইয়াটা কপি করলাম, এই যে লিঙ্ক, এইটুকু অংশ কপি করে আমরা আমাদের যে এই যে এইচট্যাপের ভিতরে দিয়ে দিব, তাহলেই সিএসএস ফাইলটা লিঙ্ক হয়ে গেল। দেখবেন এটা আমরা একটা প্রমাণ দেখে আসি সিএসএস ফাইল আসলেই লিঙ্ক হলো কি না। আমরা যদি এখানে একটা ক্লাস নেই, এই যে ক্লাস btn স্পেস btn -dnger ডেঞ্জার। এখন যদি আমরা আমাদের পেজটাতে যাই আমরা দেখতে পাবো যে এখানে সুন্দর একটা বাটন চলে আসছে, কিন্তু এইটার জন্য কিন্তু আমরা কোনো সিএসএস করিনি। অর্থাৎ আমরা এইখানে আমাদের যে index.html সেই index.html এ আমাদের সিএসএস ফাইল হচ্ছে এইটা, অর্থাৎ এই যে এইটা, এইখানে কিন্তু একটা লাইন সিএসএসও আমাদের নেই। তাহলে বলা যায় যে এইখান থেকে এই যে btn ডেঞ্জার এটা আসছে আমাদের এই ফাইল থেকে আসেনি, আমাদের স্টাইল ফাইল থেকে আসেনি, এটা আসছে যে এইটার কারণে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন স্যার প্রমাণ কি? তা আমরা যদি এই যে এইটাকে কমেন্ট করে রাখি, এই লাইনটাকে মানে বুটস্ট্র্যাপের যেটা সেটাকে কমেন্ট করে ফেললাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই দেখব যে এটা কিন্তু এখন আর পাচ্ছে না, তার মানে ওই লাইনটার জন্যই পাচ্ছে। আমি আবার এটাকে ইয়া করে দিই, কমেন্টটা রিমুভ করে দিলাম। এখন যদি আবার আমরা যাই দেখব যে এটা আসছে, তার মানে এই যে বুটস্ট্র্যাপের এইটার জন্যই কিন্তু পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপের মধ্যে এই যে নিচে যে সিডিএন জেএসটা দেওয়া আছে এইটা। এখন এই জেএসটা আসলে সমস্যা কি, জেএস না হইলেও তো হচ্ছে, আপাতত দৃষ্টিতে এরকমই মনে হচ্ছে আর কি। আসলে সিএসএস এর জন্য যে কাজগুলা সেই কাজগুলোই কিন্তু পেয়েছে, জেএস এর জন্য যে কাজগুলো সেই কাজগুলো পাইনি, কারণ সেই কাজগুলো আমরা এখনো করিনি। ঠিক আছে, ফলে আমাদের জেএস এর যে পাইনি এটার জন্য যে সমস্যাটা হওয়ার কথা সেই সমস্যাটা হচ্ছে না। আমরা যখন একটা ন্যাপবার তৈরি করব তখন দেখব যে ওই আপনার ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে, যে এখানে যেরকম ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে কাজ করছে, তখন দেখবেন যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে কাজ করবে না, বিকজ অফ এই ল্যাক অফ সিডিএন, এই জেএস। হ্যাঁ, জেএস সিডিএনটা না দেওয়ার কারণে তখন ড্রপ ডাউন বাটনে কাজ করবে না, এরকম আরও অনেক অপশনগুলোতে কাজ করবে না, যেগুলো অ্যানিমেটেড অপশনগুলোতে কাজ করবে না আর কি। হ্যাঁ, তো সেটার জন্য হচ্ছে এটা লাগবে। তো আমি জাস্ট সিডিএন কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখালাম, এটাকেও একটু দেখিয়ে দিই। আমরা জাভাস্ক্রিপ্টগুলো বডি ট্যাগের ভিতরে নেই, আর সিএসএসগুলো আমরা হেড ট্যাগের ভিতরে নিই। তা আমরা অলরেডি দেখেছেন যে এই যে সিএসএস, এই যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা সিএসএস ব্যবহার করছি, এটা আমরা অলরেডি হেড ট্যাগের মধ্যে আছে। আর জাভাস্ক্রিপ্ট আমরা বডি ট্যাগের ভিতরে নিব, এই যে বডি ট্যাগ শেষ, এই বডি ট্যাগ শুরু এটা, আর এটা হচ্ছে শেষ। এই শেষের দিকে, বডি ট্যাগের শেষের দিকে আমরা এখানে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিব, SCRIPT স্ক্রিপ্ট। এই যে আমরা SRCটা সহ নিতে পারি, তাহলে পরে আমাদের আর লিখতে হবে না। যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে SRC নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে এইটার ভিতরে আমরা ওই লিঙ্কটাকে দিয়ে দিলাম। কোন লিঙ্ক? এই যে এইখান থেকে যেটা কপি করলাম, এই যে এইটা। ঠিক আছে, bootstrap.bundle.min.js, bootstrap.bundle.min.js, এটা পেয়ে গেল। হ্যাঁ, এইভাবে হচ্ছে মূলত লিঙ্ক করতে হয়। সো আমরা এইভাবে লিঙ্ক করলে হবে কি, আপনি সবসময় ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন ছাড়া ও কিন্তু এই যে এই স্টাইলগুলো পাচ্ছে একটা ওয়েব পেজ থেকে নিয়ে আসতেছে, দেখছেন এই যে HTTPS দিয়ে একটা ওয়েব পেজ থেকে ওই সিএসএসগুলো কালেক্ট করছে, কিন্তু যখনই আপনার ইন্টারনেট কানেকশন থাকবে না তখন কিন্তু আর এই যে এটা পাবে না। তা এই কারণে আমরা এই সিডিএন ব্যবহার করব না আর কি। হ্যাঁ, কোনো কারণে যদি ধরেন এই ওয়েবসাইটটা আন্ডার মেনটেন্যান্সের অবস্থায় থাকে, তখন যদি কিছু সময়ের জন্য বন্ধ থাকে, তাহলে ওই কিছু সময়ের জন্য আপনার ওয়েবসাইটের সিএসএস পাবে না।
সুতরাং আমরা ওই ঝুঁকিটা নিব না, আমরা কি করব, এটাকে ডাউনলোড করে নিব। তা ডাউনলোড করার জন্য আমরা এই যে লোগো বাটনটাতে ক্লিক করব, বুটস্ট্র্যাপের এই যে বি বাটন, লোগো বাটনটাতে ক্লিক করলে এটার যে মেইন যে ইউজার ইন্টারফেস মানে ল্যান্ডিং পেজ সেখানে চলে আসবে। এখানে আসলে আমরা এখানে এই যে ডাউনলোড করব, ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা দুইটা ভার্সন এখানে দেখব। দেখেন এই যে কম্পাইল সিএসএস অ্যান্ড জেএস, ঠিক আছে। আমরা এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করব, এইখানে কিন্তু করব না, হ্যাঁ, এদিকে কিন্তু কোনো ক্লিক করব না। আমরা এই যে কম্পাইলড সিএসএস অ্যান্ড জেএস এর পরে এই যে ডাউনলোড বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলে আমাদের এইখানে যে ছোট্ট একটা ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব, এটা একটা জিপ ফাইল ডাউনলোড হবে। আমরা এটাকে রাইট ক্লিক করে এটাকে এক্সট্র্যাক্ট ফাইল করব, এক্সট্র্যাক্ট ফাইল করে ওকে দিব। দেন আমরা এই ফোল্ডারটাকে এটার ভেতরে ঢুকবো, ডাবল ক্লিক করলাম, আবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, দেখেন একটা সিএসএস একটা জেএস। ওকে, আচ্ছা, আমরা সিএসএস ফাইল থেকে এইখানে দেখেন অনেকগুলো সিএসএস ফাইল আছে, অনেক, দেখেন কি পরিমাণের সিএসএস ফাইল আছে। তা আমরা এখান থেকে প্রফেশনালি যখন আমরা কোনো সাইট বিল্ড করি তখন আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ min.js এই ফাইলটা নিই, বুটস্ট্র্যাপ min.js। ওকে, এটা হচ্ছে একটা মিন মানে মিনিফাইড। তা আমরা এখন যেহেতু শিখছি তাই অনেক কিছু এক্সপ্লানেশন দিতে হবে, এই কারণে আমরা নিব হচ্ছে একদম প্রথম যে ফাইলটা একদম উপরে, যে bootstrap.css। আপাতত আমরা এই ফাইলটা নিব আর কি, হ্যাঁ। তো এই ফাইলটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে আমাদের মূল যে ফোল্ডারটা আছে আমি সেটা একটু ওপেন করি, ডেস্কটপের মধ্যে ওয়েব ডিজাইন, এইখানে আমি রেখে দিব। রাইট ক্লিক করে আমি পেস্ট করে দিলাম বুটস্ট্র্যাপ min.js। দেখেন আমাদের এখানে এটা চলে আসবে যে bootstrap.css, এই যে bootstrap.css চলে আসছে। আর একই সাথে আবার আমরা এখানে গিয়ে এবার আবার একটু ব্যাকে যাব, এবার জেএস ফোল্ডারে ঢুকবো। এবার এখান থেকে আমরা নিব হচ্ছে বুটস্ট্র্যাপ, এই 3 নাম্বার ফাইলটা নিব, bootstrap.bundle.min.js। যখন আমরা প্রফেশনাল মানে কোনো বায়ারের সাইট বিল্ড করব বা আমরা প্র্যাকটিস করলেও করব, কিন্তু আজকে যেহেতু আমরা প্রথম দিনে তাই আমরা হচ্ছে bootstrap.bundle.js মিনিফাইড ফাইলটা নিব না। এক্সপ্লানেশন করলে আমাদের এইটা থেকে এক্সপ্লানেশন করতে সুবিধা হবে, এটা থেকে এক্সপ্লেন করতে এটা থেকে সুবিধা হবে না, উপরেরটা থেকে এক্সপ্লেন করতে সুবিধা হবে, হ্যাঁ। সো আমরা উপরের ফাইলটা আবার কপি করে নিলাম এবং আমাদের যে ফোল্ডারটা আছে এখানে পেস্ট করে, তাহলে দেখেন এখানে যে bootstrap.bundle.js নামে একটা ফাইল চলে আসছে। এবার আমরা যদি আমাদের এইখানে যাই, এখানেও দেখতে পাবো যে bootstrap.bundle.js নামে ফাইলটা চলে আসছে। ওকে, এবার আমরা এখানে আমাদের এটা পালা, আমরা যে এই যে bootstrap css যেটা সেটাকে আমরা রিনেম করে পুরো অংশটাকে আমরা সিলেক্ট করে কপি করে নিলাম, পুরো নামটা, হ্যাঁ, পুরো নাম যে bootstrap css। এইটাকে আমরা এই যে এখানে যে লিঙ্ক দিয়েছিলাম, এই যে এখানে যে আমরা একটা লিঙ্ক দিয়েছি ওয়েবসাইটের অ্যাড্রেস, এইটাকে কেটে দিয়ে আমরা ওই নামটা এখানে দিয়ে দিই। তাহলে কি হবে, আমাদের এই যে bootstrap.css সেটা পেয়ে যাবে আর কি, হ্যাঁ। ওই নামটা যখন এখানে বসিয়ে দেবো এটা পেয়ে যাবে। একইভাবে এই যে বান্ডেল bootstrap.bundle.js এটাকে আমরা রিনেম করে এই পুরো অংশটাকে আমরা সিলেক্ট করে এখানে কপি করে নিয়ে এই যে নিচে যেখানে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের এখানে এই পুরো ইয়াটাকে, এই পুরো যে লিঙ্ক দেয়া ওয়েবসাইটের একটা লিঙ্ক, এটাকে আমরা ফেলে দিয়ে এখানে আমরা পেস্ট করি, ঠিক আছে। দেখেন এত সময় ওইটা পেলো হচ্ছে অনলাইন ছিল, মানে কোনো একটা ওয়েব পেজ থেকে সে ওই সিএসএসগুলো জেএসগুলো কালেক্ট করতো। এখন কিন্তু আমাদের লোকাল ফাইল থেকে এই সিএসএসগুলো কালেক্ট করবে, হ্যাঁ, আর এই জেএসগুলো কালেক্ট করবে লোকাল ফাইল, যেটা আমাদের এই ফোল্ডারের মধ্যেই রাখা আছে। এই যে
এখন কিন্তু ইন্টারনেট কানেকশন থাকুক আর না থাকুক কিছু যায় আসে না, কারণ এখন আর আমরা অনলাইন থেকে নিচ্ছি না, লোকাল থেকে নিচ্ছি। আচ্ছা, এবার দেখেন এই যে এটা কানেক্ট করার ফলে এখনও দেখেন আমাদের এটা কিন্তু পাবে। আমরা যদি আমাদের ইয়াতে যাই দেখেন এটা কিন্তু পেয়েছে। আবার যদি আমরা একটু চেঞ্জ করেও দিই এখানে, যে ডেঞ্জার না দিয়ে আমরা দিলাম ধরেন সাকসেস, তাহলে এটা সবুজ হয়ে গেল। এখনও কিন্তু এটা পেলো। তাহলে এটা পেলো কোত্থেকে? এটা পেলো আমাদের এই যে bootstrap.css এটা থেকে। আমি যদি এখান থেকে এটা মুছে দিই তাহলেও পাবে না, দেখছেন? আবার যদি এখানে এটা রাখি কিন্তু এখান থেকে যদি মুছে দিই, এই যে bootstrap CSS এখান থেকে যদি আমি মুছে দিই, ডিলিট করে দিই, তাহলে দেখবেন এখানে পাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই ফাইলটাই এখানে আসছে। এখন আবার এখানে নিয়ে আসলাম, এখানেও নিয়ে আসলাম, আবার এখানেও নিয়ে আসলাম, এখন দেখেন এই পেল। এখন কথা হচ্ছে আমি যে এইখানে btn -success দিলাম আর এরকম একটা আউটপুট পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে ভুল হয়েছে। এই যে btn -success দেওয়ার কারণে এরকম একটা আউটপুট পেলাম, আবার btn -danger দেওয়ার কারণে এরকম একটা আউটপুট পেলাম। এখন কথা হচ্ছে এই আউটপুটটা কোথা থেকে আসছে? আমরা এটাকে একটু কপি করে নেই, যে btn -danger কপি করে নিয়ে এই যে bootstrap.css আছে, এই bootstrap.css ফাইলটাকে এখানে ওপেন করলাম, যে ওপেন করে নিলাম। এবার আমরা কন্ট্রোল F প্রেস করব, কন্ট্রোল F। আমি এখানে বলে দিই কন্ট্রোল F ফর ফাইন্ড। হ্যাঁ, কন্ট্রোল মানে তো CTRL নাকি, CTRL কিবোর্ডে এটা আছে। ওকে, F। আমরা যদি এই কমান্ডটা দেই তাহলে আমরা এই যে দেখেন এই যে ফাইন্ড নামে একটা বাটন, এটা চলে আসবে। এবার এই যে ফাইন্ড কি খুঁজবো আমি, এখানে যদি আমাদের এই যে btn-danger এটাকে আমরা এই যে কপি করে দিলাম এই বুটস্ট্র্যাপ ফাইলে গিয়ে, তাহলে দেখেন এই যে btn-danger এটার এই যে bg মানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, এই যে দেখেন রেড। আমি যদি এখান থেকে এটাকে ধরেন অন্য কোনো কালার করে দিই, পিঙ্ক কালার করে দিই, সাপোজ ধরেন পিঙ্ক কালার করে দিই, পিঙ্ক কালার। এখন দেখবেন যে এখানে আর ডেঞ্জার পাবে, লাল কালার পাবে না, এখন দেখেন এই যে পিঙ্ক কালার পেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই বুটস্ট্র্যাপ ফাইল থেকে এটা পেয়েছে, এইটুকু তো আমরা কনফার্ম হয়ে গেলাম, তাই না? এটাকে আবার লাল করে দিলাম, এখন দেখেন আমি আন্ডু করে দিয়েছি আর কি, এখন আবার ওটা হচ্ছে। আমি যদি এখানে অন্য কোনো কালার দিই, ধরেন ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার দিলাম, তাহলে ওখানে ব্ল্যাক হয়ে যাবে। আবার যদি আমি এখানে ব্লু কালার দিই তাহলে এখানেও দেখেন ব্লু হয়ে গেল। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা পাচ্ছে অ্যাকচুয়ালি এই যে bootstrap.css যে ফাইলটা আমরা ডাউনলোড করে নিলাম সেই ফাইলটা থেকে পাচ্ছে। ঠিক আছে, তার মানে এই দেখেন এই যে কালার হবে হচ্ছে সাদা, এই কারণে কালার মানে টেক্সট কালার, এটার ব্যাকগ্রাউন্ড হবে রেড কিন্তু টেক্সট কালার হবে হচ্ছে সাদা। তাই এটারও দেখেন ব্যাকগ্রাউন্ড রেড কিন্তু টেক্সট কালারটা সাদা। এইটা পেয়েছে কিন্তু এটার জন্য। এখন যে ওই যে বর্ডার রেডিয়াস, এই যে বর্ডারটা একটু বাঁকানো চারপাশে, এটা কোথা থেকে পেল? এইটা পেল হচ্ছে এইখানে দেখেন আমরা এই যে btn-danger-এর আগে আমরা কিন্তু btn নামে একটা ক্লাস নিয়েছি। তাহলে দেখি বুটস্ট্র্যাপের মধ্যে btn ক্লাসটাকে আমরা ফাইন করি, btn একদম উপরে চলে যাই এবং এখান থেকে আমরা btn ক্লাসটাকে ফাইন করি। দেখেন btn, শুধু btn, নট btn চেক, btn এই টাইপের কিছু না, শুধু btn। হ্যাঁ, আমরা শুধু btn যত সময় না পাবো এই যে এই অ্যারো বাটনটাতে ক্লিক করব, শুধু btn। এই দেখেন এই যে লাস্টে গিয়ে এই যে btn পেয়েছে। এই btn-এর এইটা কি হচ্ছে, এই যে বর্ডার রেডিয়াস দিয়েছে, দেখেন ফন্ট সাইজ দিয়েছে, প্যাডিং দিয়েছে, এই যে চারপাশে যে প্যাডিংটা পাচ্ছে সেটা এটার কারণেই পাচ্ছে। ঠিক আছে, সো এইগুলো সব কিছু করা আছে এই bootstrap.css ফাইলে, সমস্ত CSS করা আছে, সমস্ত CSS করা আছে। দেখেন যে আমরা টেক্সট হাইফেন, এখানে আমাদের যে CSS, আমরা যে about.css এ এখানে
আমরা বিটিএন তো পড়েছিলাম, টেক্সট দিয়েও কিছু পড়েছিলাম। এই যে টেক্সট হাইফেন ডেঞ্জার, দেখেন আমি যদি এই টেক্সট হাইফেন ডেঞ্জারকে কপি করে আমাদের যে এই যে বুটস্ট্র্যাপের যে ইয়াটা আছে, মূল যে ফাইলটা আছে, সেখানে এটা পাওয়া যায় কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে গিয়ে সার্চ করলাম, দেখেন এই যে টেক্সট হাইফেন ডেঞ্জার। ঠিক আছে, তো এইখানে টেক্সট হাইফেন ডেঞ্জার এই যে কালার দিয়ে ওরা হচ্ছে RGB কালার ব্যবহার করছে, আর এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করছে। ঠিক আছে, এবং মানে মূলত এখানে ওরা ভেরিয়েবল ব্যবহার করছে আর কি। এটাও ভার, এটাও ভার। এগুলো আমি ভেরিয়েবল সম্পর্কে আপনাদেরকে আমি পরে জানাবো। দেখেন এই যে ভেরিয়েবল, এই যে RGB এই যে ভেরিয়েবলটা, এটাকে যদি আমরা আবার সার্চ করি এখানে, তাহলে এখানে দেখবেন একদম উপরে যে সার্চ করি, এই ভেরিয়েবলটার মধ্যে দেখেন এই যে কালার কোডটা ব্যবহার করা হয়েছে। এটা RGB কালার, এটা হলো R, এটা হলো G, আর এটা হচ্ছে B। RGB মানে রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, এই কম্বিনেশনে একটা কালার হয়েছে, সেই কালারটাই আমাদের ওখানে দেখা যাচ্ছে। ওকে, তো আমরা জাস্ট যদি ওই যে টেক্সট হাইফেন, এখানে টেক্সট হাইফেন ডেঞ্জার, তাহলে এই যে ক্লাসটা আমরা কল করলেই আমাদের এটা রেড কালার হয়ে যাবে, অটোমেটিক্যালি পাবে। এটার জন্য আপনাকে কষ্ট করে এক লাইন CSSও করতে হবে না। ঠিক আছে, তো আসুন আমরা একটু প্রমাণ দেখে আসি। আমাদের এই যে index.html এর দুইটা CSS লিঙ্ক করা আছে, একটা হচ্ছে bootstrap.css, হ্যাঁ, আমাদের এই যে bootstrap.css এইটা, আর আরেকটা হচ্ছে style.css, এই যে নিচে আমাদেরটা হলো নিচে দিলাম style.css। এই দুইটা কানেক্ট করা আছে। এখন আমরা এখানে যে ক্লাসগুলো ব্যবহার করব, সেই ক্লাসগুলো অবশ্যই হয় এই প্রথম ফাইলে থাকতে হবে, না হলে দ্বিতীয় ফাইলে থাকতে হবে। মানে হয় বুটস্ট্র্যাপের এখানে থাকতে হবে, না হলে আমাদের style.css এর মধ্যে থাকতে হবে। দুইটার যে কোনো একটা জায়গাতে থাকতেই হবে। হ্যাঁ, তো এইখানে আমি এটাকে মুছে ফেলি, এই ক্লাসটা মুছে ফেলে দেখি আমাদের এখানে কি দেখাচ্ছে। মোটামুটি এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এবার আমরা যদি এখানে বলি যে TEXT টেক্সট হাইফেন DANGER ডেঞ্জার, তখন দেখেন এখানে ডেঞ্জার দেখাচ্ছে। এখন পরীক্ষা করে দেখব কি ডেঞ্জার আমাদের style.css ফাইলে কোনো CSS নেই, তার মানে স্টাইল ফাইল থেকে পাচ্ছে না। হ্যাঁ, মানে এই যে নিচের এই ফাইলটা থেকে পাচ্ছে না, তাহলে এই ফাইলটা থেকে পাচ্ছে, আর তো কোনো অপশন নাই, এই bootstrap.css থেকে পাচ্ছে। এবং কীভাবে পেলো সেটা আমরা একটু আগে দেখে আসছিলাম। এই যে টেক্সট হাইফেন ডেঞ্জার এখান থেকে পাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের মতো করে একটা ধরেন একটা ক্লাস লিখবো, যেই ক্লাসটা বুটস্ট্র্যাপেও নাই, আমাদের এটাতেও নাই, তাহলে সেটা কি পাবে কিনা দেখি। আমি এখানে লিখে দিয়ে আসলাম হচ্ছে টেক্সট হাইফেন, ধরেন আমি দিলাম হচ্ছে PINK, পিঙ্ক, টেক্সট হাইফেন পিঙ্ক। এখন দেখি এটা পেলো কিনা, আমাদের এখানে দেখেন পায়নি। কিন্তু তার মানে কি, এই যে টেক্সট হাইফেন যে পিঙ্ক একটা ক্লাস নিলাম, এই ক্লাসটা একটু কপি করে নিই। এই ক্লাসটা আমাদের এই ফাইলে তো নাই, এই ফাইল তো ফাঁকা, তাহলে বাকি রইল bootstrap.css। আমরা এখানে সার্চ করে দেখতে পারি। আমরা একদম প্রথমে চলে যাই, Ctrl F দিয়ে এইখানে পেস্ট করে দেখি। দেখেন এখানে বলছে নো রেজাল্টস, মানে text.ping টেক্সট হাইফেন পিঙ্ক নামে কোনো ক্লাস বুটস্ট্র্যাপের মধ্যেও নাই, ফলে আমাদের এই ক্লাসটা এখানে পাইনি। ফলে আমরা এখানে আউটপুট 0 দেখতে পাচ্ছি, মানে কিছুই নেই আউটপুট। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে আমাদের মতো করে CSS করি, টেক্সট হাইফেন পিঙ্ক, এখানে গিয়ে যদি বলি যে তোমার কালার হবে হচ্ছে পিঙ্ক, ওকে, এবার দেখবেন যে আপনি এটার কালার যে পিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে, তাহলে আপনি বলতে পারেন যে স্যার বুটস্ট্র্যাপে কি সব আছে? না, সব নেই। বুটস্ট্র্যাপে জাস্ট একটা প্যাটার্ন দেয়া আছে, কোটি 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 কালার, তার মধ্যে কিছু সংখ্যক কালার বুটস্ট্র্যাপে দেয়া আছে, কিছু সংখ্যক কালার। এর বাইরে যদি কোনো কালার প্রয়োজন হয়, সেই কালারটা আপনাকে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, অল্প কিছু কালার দেয়া আছে। তো এর বাইরে কিছু দরকার হলে কিছু প্যাডিং দেয়া আছে, কিছু মার্জিন দেয়া আছে, ডিফল্ট কিছু প্যাডিং, ডিফল্ট কিছু মার্জিন,
ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড কালার, ডিফল্ট কিছু টেক্সট কালার, এগুলো দেওয়া আছে। এর বাইরেও যদি শত শত প্যাডিংয়ের সাইজের তো অভাব নেই। হ্যাঁ, কেউ নিবে, কথার কথা, কেউ নিবে 10 পিক্সেল, কেউ নিবে 5 পিক্সেল, কেউ নিবে 30 পিক্সেল, কেউ নিবে 11 পিক্সেল, কেউ 12, কেউ 13, কেউ 14, কেউ 15। এরকম হাজার হাজার সিএসএস কোড তো এরকম একটা ফাইলের ভিতরে করলে সেই ফাইলটা বিশাল ভারী হয়ে যাবে। এবং আপনার তাতে কি হবে, এই ফাইলটা যে ব্যবহার করবে যার ওয়েবসাইটে, তার ওয়েবসাইটে লোড নিতে অনেক সময় লাগবে। আর এত সময় মানে স্লোলি লোড নিলে ওই ওয়েবসাইট কেউ কিনবে না আপনার কাছ থেকে। ফলে এইখানে জাস্ট একটা আপনার গদ বাঁধা একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, আপনি ওই প্যাটার্নে আগাবেন। এর বাইরে কিছু দরকার হলে ঠিক ওইটার মতো করে আপনি বানিয়ে নেবেন। ঠিক এই কারণেই হচ্ছে মূলত আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ব্যবহার করি, কারণ বুটস্ট্র্যাপ দিলে আমাদের অনেক কম সিএসএস লিখতে হবে। যেরকমটা আপনারা অলরেডি দেখে ফেলছেন যে আমাদের এখানে একটা সিএসএস না থাকা সত্ত্বেও আমরা এখানে ক্লাস লিখলেই ক্লাস চলে আসতেছে। হ্যাঁ, BTN-primary যখন দিলাম অটোমেটিক্যালি এটা চলে আসছে। আবার যদি আমি দেখেন এখানে একটু ছোট করে নিই, এখানে যদি আমি আরেকটা ক্লাস অ্যাড করি, এই যে এখানে BTN-SM, তাহলে দেখবেন বাটনটা আরেকটু ছোট হয়ে গেছে। এই যে ছোট হচ্ছে, আবার BTN-SMটা বাদ দিয়ে দিলে বড় হয়ে যাচ্ছে, BTN-SM নামে একটা ক্লাস নিলে সেটা ছোট হচ্ছে। এই বিষয়গুলো আবার আমি যদি এখানে বলি মার্জিন টপ মানে MT-5, তাহলে দেখেন উপরে 5 EM পর্যন্ত মার্জিন হয়ে গেছে। আবার যদি বলি MS মার্জিন স্টার্ট -4 বা 3, তাহলে দেখেন বাঁ দিকে 3 মানে মার্জিন এই 3 হচ্ছে এখানে REM ওয়েবসাইটে এই যে পরিমাপটা মানে কতটুকু প্যাডিং দিব, কতটুকু মার্জিন দিব, এটা 3টা ওয়েতে পরিমাপ করে। একটা হচ্ছে EM, আচ্ছা, একটা হচ্ছে EM, আর একটা হচ্ছে REM, আর একটা হচ্ছে PX পিক্সেল, RAM, EM আর হচ্ছে PX। এই 3টা পদ্ধতিতে ব্যবহার করে। আমরা সাধারণত পিক্সেল ব্যবহার করি। আর একটা আছে পার্সেন্ট, হ্যাঁ, পার্সেন্টও ব্যবহার করি রেসপন্সিভ ইস্যুর কারণে। আমরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে পার্সেন্ট আর পিক্সেল এই দুইটাই বেশি ব্যবহার করি। বুটস্ট্র্যাপ হচ্ছে RAM ব্যবহার করেছে। যেমন আমরা যদি এখানে প্যাডিংয়ে যাই, প্যাডিং এই দেখেন এই যে REM RAM ব্যবহার করেছে, দেখেছেন? বুটস্ট্র্যাপ হচ্ছে RAM ব্যবহার করছে। এখন ওই যে আপনি কি ব্যবহার করতে পারবেন, আপনি কি এটা বের করতে পারবেন না 1 কিলোমিটার সমান কত মাইল? তাহলে আমরা কিভাবে এখানে লিখি? আমরা লিখি হচ্ছে মাইল টু কিলোমিটার, হ্যাঁ, কেএম, মাইল টু কেএম। তাহলে এখন আপনি যদি এখানে 1 মাইল দেন, 1 মাইলে কত কিলোমিটার হয় সেটা এখানে দেখাবে। আবার আপনি যদি এখানে 2 মাইল দেন, 2 মাইলে কত কিলোমিটার হবে? 2 মাইল সমান হচ্ছে 3.22 কিলোমিটার। মানে মাইলটা একটু বড়, কিলোমিটারটা একটু ছোট, তাই 2 মাইলে প্রায় 3 কিলোমিটারেরও বেশি। আবার আমরা যদি এখানে বলি যে ইঞ্চি টু পিক্সেল, ইঞ্চি টু PIX পিক্সেল, তাহলে আপনি 1 ইঞ্চিতে কত পিক্সেল হয় সেটা পেয়ে যাবেন, তাই না? ইঞ্চি টু পিক্সেল, এই যে এখানে ক্লিক করলাম, আমরা এখানে দেখলাম যে 1 ইঞ্চি সমান হচ্ছে 96 পিক্সেল। আবার যদি আপনি বলেন RAM সমান এই যে RAM টু পিক্সেল, হ্যাঁ, এটা যদি দেন তাহলে 1 পিক্সেল 16 পিক্সেল সমান 1 RAM। বুঝতে পারছেন? তার মানে আপনি এইখানে যখন আমরা ব্যবহার করছি, এখানে যখন 2 RAM ব্যবহার করছে, 2 RAM মানে হচ্ছে 16 পিক্সেল, ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি আমরা হচ্ছে ইয়াটা ব্যবহার করে থাকি আর কি। হ্যাঁ, তা আমরা পিক্সেল ব্যবহার করব, ওরা হচ্ছে RAM ব্যবহার করবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা জাস্ট বেসিকটা দেখলাম যে বুটস্ট্র্যাপটা আসলে কী জিনিস। আমরা জানি বুটস্ট্র্যাপে আগে থেকেই এই সিএসএসগুলো করে রাখা আছে। আমরা শুধুমাত্র এই ক্লাসটা ধরে কল করলেই আমরা পেয়ে যাব। হ্যাঁ, আমাদের কিছুই করতে হবে না, আমরা শুধু এই ক্লাস ধরে যখন যেই ক্লাস দরকার হবে তখন সেই ক্লাস ধরে আমরা কল করব, সাথে সাথে আমরা ওই ক্লাসের যে ইফেক্ট সেই সিএসএসগুলো পেয়ে যাবে, এই সবগুলো সিএসএস পেয়ে যাবে যদি আমরা এই ক্লাসটাকে ধরে কল করি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক একইভাবে আমরা যদি এই দেখেন এরকম অসংখ্য, আমরা যদি এই ক্লাসটাকে ধরে কল করি তাহলে এই সিএসএসগুলো পেয়ে যাবে।
এই ক্লাসটাকে ধরে কল করলে এই সিএসএস গুলো পেয়ে যাবে। ওকে, ফাইন। সো ঠিক আছে, চলুন আমরা দেখি যে সিএসএস দিয়ে মানে বুটস্ট্র্যাপ থাকলে একটা লাইন সিএসএস না করেও কিভাবে দ্রুত একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়, সেটা আজকে আমরা একটু জাস্ট চমকটা দেখবো আর কি। হ্যাঁ, ফাইন। আমি একটা কাজ করি, দুইটাকে দুই পাশে পাশাপাশি নিয়ে যাই, এটাকে একটু বড় রাখি, এটাকে একটু ছোট রাখি। ওকে, ফাইন। ওকে, এগুলো মুছে ফেললাম, এগুলো তার ইয়া না। ওকে, আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা, সরি এইটা। এইখানে আমরা একটা ন্যাপবার তৈরি করব। দেখেন কত ইজিলি একটা ন্যাপবার তৈরি করে ফেলা যায় কোনো রকম ইয়া ছাড়াই। আমি একটা কাজ করি, এটাকে উপরে নিচে করি, হ্যাঁ, তাহলে সেটা বেশি ভালো হবে আর কি। এটাকে আমি উপরে নিয়ে যাই আর এটাকে আমি নিচে নিয়ে আসি, বড় করে দিই। ফাইন, এবার দেখতে আমাদের ভালো লাগবে আর কি। আচ্ছা, এবার আমরা এখানে একটা ন্যাপবার তৈরি করব। দেখেন ন্যাপবারের জন্য আমরা অনেক সিএসএস করেছিলাম, এখন একটা লাইন সিএসএস আমরা করব না। দেখেন আমাদের সিএসএস ফাইলটা কিন্তু ফাঁকা, কিছুই নেই। এবার আমরা এখানে গিয়ে প্রথমে আমরা নিলাম হচ্ছে ন্যাপ নামে একটা ট্যাগ, ন্যাপ। এই ন্যাবের ভিতরে আমরা নিলাম হচ্ছে প্রথমে একটা এ ট্যাগ নিলাম। ওকে, আচ্ছা, এ ট্যাগের এখানে আমরা কোনো লিঙ্ক দিব না, তাই হ্যাশ দিয়ে রাখি, হ্যাশ মানে ব্ল্যাঙ্ক। ওকে, এবার এইখানে আমরা লিখে দিই হচ্ছে লোগো অথবা ব্র্যান্ড, যাই হোক লোগোই লিখে দিলাম। এই যে লোগোটা এখানে চলে আসছে। আচ্ছা, এই সব অংশটুকুকে আমি আবার এটা একটু কাট করি, এটা পরে লিখি। আমি এখানে একটা কন্টেইনার দিব, হ্যাঁ, ডিভ নিলাম। ডিভের ভিতরে আমরা নিলাম হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগের ভিতরে এখানে আমরা ফাঁকা রেখে দিলাম, আমরা দিলাম এটা হচ্ছে একটা লোগো। ওকে, এবার এই লোগোটার নিচে আমরা আরেকটা ডিভ নিলাম। এই ডিভের ভিতরে আমরা একটা ইউএল নিলাম। ইউএল মানে ওই যে লিস্ট, আনঅর্ডার লিস্ট আমরা জানি। এই ইউএল এর ভিতরে এলআই নিলাম। ওকে, না আমাদের এলআই লাগবে না, আমরা ধরেন ইউএল এর ভিতরে আমরা, আচ্ছা এলআই নেই, এলআই নিলাম। এই এলআই এর ভিতরে আমরা নিলাম হচ্ছে এ ট্যাগ। এখানেও আমরা আপাতত ফাঁকা রাখি, ব্ল্যাঙ্ক রাখি, আর এটার নাম দিলাম হচ্ছে হোম। এবার এই পুরো এলআইটাকে আমরা কপি করব। এলআই ভালো করে খেয়াল করেন, এই যে এলআই, নট শুধু এ না, কিন্তু আমরা অনেকগুলো লিস্ট আইটেম নেব, তাহলে ঠিক এইটার নিচে আর একটা পেস্ট করলাম, এটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট। ঠিক এই এলআইটা শুরু এই যে শেষ, এখানে ইন্টার দিয়ে আবার একটা এলআই নিলাম, এটার নাম দিলাম হচ্ছে, আমি একটু বড় করি, এই যে এটা হোম, এটা অ্যাবাউট, এটার নাম দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট। আবার এটার নিচে এলআইটা শুরু এই যে শেষে এখানে এসে আবার একটা নিলাম, এটার নাম দিলাম সার্ভিসেস বা ব্লগ। ওকে, তাহলে আমরা কয়টা নিলাম, 1 2 3 4। এই যে এইটুকু আমরা নিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে আমরা ইয়াটা নিলাম, ন্যাপবার কি এরকম থাকে? এরকম থাকে না। এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে, আমরা এখানে ক্লাস অ্যাড করব, সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে ক্লাস অ্যাড করতে থাকবো আর এখানে এটা চেঞ্জ হতে থাকবে, এটাই হচ্ছে মজা। তো এই ন্যাপ ট্যাগের ভিতরে আমরা ক্লাস নেই, ক্লাস এখানে আমরা দিলাম হচ্ছে NAVBAR, ন্যাপবার। ন্যাপবার নামে একটা ক্লাস আমরা নিলাম, NAVBAR, ন্যাপবার। তারপর আরেকটা ক্লাস নিলাম হচ্ছে আপনার, আচ্ছা আপাতত এখানে শুধু ন্যাপবারটাই থাকুক, হ্যাঁ, বাকিটা আমি পরে করব। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই যে ডিভটা আছে, দ্বিতীয় ডিভ, এই ডিভে আমরা একটা ক্লাস নিব কন্টেইনার। এই কন্টেইনার ক্লাসটা নিলে দেখবেন যে এইটা এই পাশে এই প্যাডিং নিয়ে নিবে ও, ঠিক আছে, মানে ও
একদম কোনো কন্টেন্ট, কোনো ওয়েবসাইটের কন্টেন্ট দেখেন, আপনি যে ওয়েবসাইটেই যান দেখবেন, এটাকে একটু বড় করে দেখেন, দেখেন এই যে বাঁ দিকে প্যাডিং আছে, ডান দিকে প্যাডিং আছে, ও কিন্তু একদম গায়ে গায়ে মিলিয়ে নেই কিন্তু, ঠিক আছে? ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা ঠিক একইভাবে আমাদের এটা এরকম গায়ে গায়ে মিলিয়ে থাকলে এটা চলবে না আসলে। তাই এইটার জন্য আমরা এখানে একটা কন্টেইনার নেব, কন্টেইনার ক্লাসটা যখন নিলাম দেখেন সাথে সাথে ওইটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছে এবং ডান দিকে একটা ফাঁকা জায়গা নিয়ে নিয়েছে, বাঁ দিকে নিয়ে নিয়েছে। এখন এটা কিভাবে পেলো চলুন আমরা একটু দেখে আসি। কন্টেইনারটাকে কপি করি, বুটস্ট্র্যাপে যাই, এখানে কন্ট্রোল এফ প্রেস করে এখানে আমরা এই কন্টেইনার সিলেক্ট করে দিই। এইবার দেখেন এই যে এখানে একদম প্রথম থেকে যাই, কন্টেইনার, ফাইন, এই যে দেখেন কন্টেইনার, এই কন্টেইনারটা আছে, এই কন্টেইনারের এই সিএসএসগুলো তার আগে থেকে করে রেখেছে দেখেন। মানে তার হচ্ছে যে 1.5 র্যাম হবে, গাটার পাবে, গাটার মানে ওই যে মার্জিন টাইপের, হ্যাঁ, তারপর প্যাডিং হবে রাইট, প্যাডিং হবে লেফটে, এই যে কতটুকু পাবে সেটা বলে রেখেছে, মার্জিন কতটুকু হবে, অটো মার্জিন লেফট অটো, এই অটো দেওয়ার কারণে এটা এই মাঝখানে পড়ে গেছে। আমরা কিন্তু এর আগে একটা অটো মার্জিন অটো দিয়ে দেখেছিলাম, উপরে নিচে একটা 0 দিয়েছিলাম, ডানে বামে অটো দিয়ে ওটা মাঝখানে এনে দেখিয়েছিলাম যে অটো দিলে এটা মাঝখানে চলে আসবে। তো এই অটো দেওয়ার কারণে এটা মাঝখানে চলে আসছে, আর এই দুই পাশে ফাঁকা জায়গা রেখেছে মার্জিন আর প্যাডিংয়ের কারণে। সো আমরা বুঝে ফেললাম যে এই যে কন্টেইনারটা আমরা এখানে ক্লাসটা নিলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের সিএসএস থেকে কিন্তু নেয় নাই, কারণ আমাদের সিএসএসে কোনো ফাইল নেই, এটা বুটস্ট্র্যাপ থেকে নিয়েছে। তার মানে আগে থেকেই তৈরি করা আছে, আমি শুধু এই ক্লাসটা ধরে কল করলেই এই সিএসএসগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে, আমাকে কষ্ট করে এই সিএসএসগুলো আর লিখতে হবে না। ওকে, ফাইন। এবার দেখেন আমরা এই ন্যাপবার দিলাম আর কন্টেইনার দিলাম, এই দুইটা ক্লাস নেওয়ার সাথে সাথে আমাদের এইটা মোটামুটি একটা সুন্দর ইয়াতে চলে আসছে। এবার আমরা এই যে এইটা থেকে আমরা যে এই যে আন্ডারলাইন আছে, ব্লু কালার আছে, এটাকে রিমুভ করতে চাচ্ছি। তাহলে এই যে এটা একটা নিলাম, এই যে লোগো, এইখানে আমরা একটা ক্লাস অ্যাড করে দেই, ন্যাপবার ব্র্যান্ড, NAVBAR-BRAND ব্র্যান্ড। এখন দেখেন যখন এটা নিলাম তখন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন ন্যাপবার ব্র্যান্ড, এটার জন্য যে সিএসএসটা করা আছে সেটাই বুটস্ট্র্যাপ থেকে কিন্তু পেলো। আমরা যদি এখানে গিয়ে একটু সার্চ করি, এই যে দেখেন ন্যাপবার ব্র্যান্ড, আমি একদম উপরে নিয়ে যাই, এখান থেকে সার্চ করি, এই যে ন্যাপবার ব্র্যান্ডের জন্য এই যে মার্জিন প্যাডিং দেওয়া আছে, আরেকটু নিচে যাই, এই দেখেন ন্যাপবার ব্র্যান্ডের মার্জিন, ফন্ট সাইজ, হ্যাঁ, ব্র্যান্ডের কালার কি হবে, এটা ডিফল্টভাবে এটা কালো হবে সেটাই এখানে বলা আছে, হ্যাঁ, হোভার কালার কি হবে দেখেন, এটার উপরে হোভার করলে এটা হচ্ছে, ইফেক্ট হচ্ছে, ঠিক আছে? এটা এত ছোট অবস্থায় দেখা যাচ্ছে না, এটা পরে আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন এই যে ন্যাপবার ব্র্যান্ড দিয়ে যতগুলো সিএসএস করা, এই সব কিন্তু অটোমেটিক্যালি পাচ্ছে, আপনাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না, ঠিক আছে? ফাইন। তাহলে আমরা যখন ন্যাপবার ব্র্যান্ড এই ক্লাসটা দিলাম, এটার জন্য আমাদের কোনো সিএসএস লিখতে হয়নি, বুটস্ট্র্যাপ থেকে সব সিএসএস পেয়ে গিয়েছে ন্যাপবার ব্র্যান্ড দিয়ে যতগুলো সিএসএস আছে, হ্যাঁ। আচ্ছা, এটা এরকম হয়ে গেল, ছিল একরকম, এখন সুন্দর হলো। এবার এই পাশে দেখেন এটা হলো এই যে পাশাপাশি আসছে, আবার এই যে বুলেট সিস্টেম থাকছে, এরকম তো থাকবে না। এটাকে আমরা রিমুভ করে দিব, এই ইউএল ক্লাসের ভিতরে একটা ইউএল ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস নিব, ন্যাপবার-NAV ন্যাপ। যখনই আমরা ন্যাপবার ন্যাব নিলাম দেখেন এই সাথে সাথে এখানে এই যে লিস্ট স্টাইল নাম করে দিল, লিস্ট স্টাইল নাম দেখেন আমরা শিখেছিলাম এই যে বুলেট আমরা যদি লিস্ট স্টাইল নাম করি তাহলে এটা চলে যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা দেখে আসি, আমরা যদি এই বুটস্ট্র্যাপ ফাইলে যাই, দেখি লিস্ট স্টাইল নাম করা আছে কি না ন্যাপবারের ইয়াতে। ন্যাপবার ন্যাব নামে যে ক্লাসটা আছে, আমরা এখানে যাই, এই দেখেন ন্যাপবার ন্যাব কতগুলা সিএসএস করায়, সবগুলা সিএসএস পেয়ে যাবে, সবগুলা সিএসএস পেয়ে গেছে আপনি কিছু না করাতেই, দেখছেন সবগুলো সিএসএস পেয়ে গেছে। ওকে, এই কারণে হচ্ছে আমরা এই সিএসএসগুলো আমাদের হাতে করা লাগতো, আমরা কষ্ট করে এই সিএসএসগুলো করলাম না, অটোমেটিক্যালি পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এবার আমরা চাচ্ছি যে এইটা মোবাইল ডিভাইসে এরকম নিচে নিচে আসবে, মোবাইল ডিভাইসে, কিন্তু বড় মোবাইলের থেকে বড় যে ডিভাইস মানে ল্যাপটপ ট্যাবলেট সেইটাতেও আসলে পাশাপাশি আসবে, এরকম নিচে নিচে আসবে না। মোবাইল যেহেতু স্ক্রিন ছোট, পাশাপাশি আসলে ধরবে না, তাই নিচে নিচে আসবে।
কিন্তু ডেস্কটপে নিচে নিচে আসবে না। তখন এইখানে এটাকে আমরা এক্সপান্ড করে দিতে হবে। তখন এই যে ন্যাপ ট্যাগের মধ্যে যে ক্লাস নিয়েছিলাম ন্যাপ বার, এই ন্যাপ বারের পরে আরেকটা স্পেস দিয়ে আমরা বলবো NAV ন্যাপ বার হাইফেন এক্সপান্ড, EXPAND এক্সপান্ড। আমরা যখন করে দিব দেখেন এটা এক্সপান্ড হবে। এখন এই এক্সপান্ড, এখন ও কিন্তু মোবাইল ডিভাইসেও এক্সপান্ড হয়ে যাবে, মোবাইল ডিভাইসেও সে এক্সপান্ড থাকবে, আপনার ডেস্কটপেও থাকবে, আপনার ট্যাবলেটেও এক্সপান্ড অবস্থায় থাকবে। কিন্তু মোবাইল ডিভাইসে এক্সপান্ড অবস্থায় থাকবে সমস্যা না, ও তো ধরবে না, মোবাইলের স্ক্রিন তো ছোটো। এই জন্য আমরা এখানে বলে দিব হাইফেন LG, মানে তুমি লার্জ ডিভাইসে, মানে LG মানে ডেস্কটপ, হ্যাঁ, তুমি লার্জ ডিভাইসে, ট্যাবলেটও কিন্তু LG না, ট্যাবলেট হচ্ছে MD। তা আমরা বললাম তুমি ডেস্কটপে যখন আসবা, LG মানে লার্জ ডিভাইসে যখন আসবে তখন তুমি পাশাপাশি হবা। কিন্তু ও যখন দেখেন, এখন যখন এটাকে আমি ছোট করে ফেলবো, এই যে মোবাইল ডিভাইস ট্যাবলেটের মতো ছোট ডিভাইসে চলে আসলাম, তখন কিন্তু নিচে নিচে গেল। আবার যখন ডেস্কটপ বা ল্যাপটপের মতো বড় ডিভাইসে গেলাম তখন পাশাপাশি নিয়ে আসছে। এখন আবার ছোট করছি, যেই মোবাইল ট্যাবলেটের মতো জায়গায় চলে আসছে তখন ছোট হয়ে গেছে। এখন আমি যদি এখানে বলতাম SM মানে হচ্ছে মানে এক্সট্রা স্মল, মানে ছোট মোবাইল যেটা, হ্যাঁ, MD হাইফেন এক্সপান্ড, সরি SM। দেখেন SM এ একদম ছোট মোবাইলের, একদম মোবাইল ডিভাইসে যখন যাবে তখন সে ছোট হচ্ছে, কিন্তু যখন আরেকটু বড় করছি, যখন ট্যাবলেটে চলে আসছি তখন সে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন ট্যাবলেটেও বড় হবে, ল্যাপটপ, ডেস্কটপ সবগুলা ডিভাইসে বড় পাশাপাশি আসবে, শুধুমাত্র মোবাইলে সে ছোট আসবে। আর যদি এখানে আপনার MD দিলে সে ট্যাবলেটেও হয়ে যাবে, পাশাপাশি আসবে। আর যদি এখানে LG দিলে দেখেন এখানে এই যে নিচে নিচে চলে আসছে, যখন ডেস্কটপ বা ল্যাপটপের সাইজে চলে গেলাম তখন সে পাশাপাশি আসছে। তা আমরা চাচ্ছি বড় স্ক্রিনে পাশাপাশি আসুক, ধরবে, জায়গা আছে, পাশাপাশি আসলে সমস্যা নেই। কিন্তু মোবাইল বা ট্যাবলেটে ছোট স্ক্রিন, ওখানে পাশাপাশি আসলে তো প্রবলেম। তখন আমরা এটাকে এরকম ছোট করে দিব, অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। দেখেন এটার জন্য আমাদের অনেক CSS করা লাগতো, কিন্তু আমাদের কোনো CSS-ই করা লাগলো না। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা এইখানে এই যে দেখেন এ ট্যাগগুলো আছে যতগুলো, এ ট্যাগ বলতে আবার এই উপরের এ ট্যাগ না, কিন্তু এই যেটাতে লোগো দেয়া আছে সেইটা না, এই UL এর ভিতরে যত এ ট্যাগ আছে, হ্যাঁ, UL এর মধ্যে যত এন্ড হয়ে। আচ্ছা আমাদের ক্লাস শেষ হয়ে গেলে আমরা আবার শুরু করব, হ্যাঁ, আপনারা লাইনে থাকবেন। আচ্ছা এইখানে দেখেন এই যে এ ট্যাগের ভিতরে, মানে UL এর মধ্যে যে এ ট্যাগগুলো আছে, UL এর ভিতরে এই এ ট্যাগ, এইখানে একটা অল্টার দিয়ে আমি কার্সার সেট করছি। এবার এইখানে আমি স্পেস দিয়ে ক্লাস নেই, আমরা বলি NAV হাইফেন লিঙ্ক, ন্যাব হাইফেন লিঙ্ক। যখন ন্যাব হাইফেন লিঙ্ক দিলাম দেখেন কত সুন্দর ন্যাব আইটেম হয়ে গেছে, কত সুন্দর দেখেন অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যখন এখানে ন্যাব লিঙ্ক ক্লাসটা অ্যাড করলাম, সাথে সাথে এখানে কত সুন্দরভাবে আমাদের সেই আন্ডারলাইন চলে গেল, আমাদের যে গায়ে গায়ে মিশেছিল একটা সুন্দর একটা মাঝখানে প্যাডিং তৈরি হয়ে গেল। এই যে ন্যাব লিঙ্ক, আমরা যদি এটাকে সার্চ করি তাহলে আমরা দেখব যে আমাদের যে বুটস্ট্র্যাপের মধ্যে একদম শুরুতে চলে যাই, Ctrl F, এই যে ন্যাব লিঙ্ক, এই যে ন্যাব লিঙ্কের জন্য এই যে দেখেন প্যাডিং Y মানে উপরে নিচে প্যাডিং X মানে ডানে বামে প্যাডিং 1 রেম করে নিয়েছে, উপরে নিচে হাফ রেম নিয়েছে, ফন্ট ওয়েট করেছে বোল্ড, হ্যাঁ, এখানে কিছু বলে নাই। আমি যদি এখানে বোল্ড দিয়ে দেই তাহলে দেখবেন যে এই ফন্ট বোল্ড হয়ে যাবে আর কি, হ্যাঁ, এখানে বোল্ড কোথাও অন্য কোথাও করেছে, ওই দিয়েছে, ও এটা তো সরি আপনার ভেরিয়েবল দিয়েছে, ভেরিয়েবলের এখানে তো আমি ভ্যালু লিখতে পারবো না। যাই হোক, এইভাবে দেখেন আপনি অটোমেটিক্যালি যখনই আমরা এখানে ছোট করি, আবার যখনই এখানে আমরা এই যে ন্যাব লিঙ্কটা দিলাম তখন এটা এত সুন্দর হয়ে গেল। আমরা যদি এটাকে এখন দেখেন মোবাইল ডিভাইসে চলে যাই, দেখেন মোবাইল ডিভাইসেও সুন্দরভাবে নিচে নিচে আসছে, দেখছেন মোবাইল ডিভাইসটাতেও কিন্তু সুন্দরভাবে নিচে নিচে আসছে। এখন মোবাইল ডিভাইসে সাধারণত এরকম আসে না, মোবাইল ডিভাইসে যখন আসে তখন কি হয় যে এই পাশে একটা থাকে, আইকন থাকে, আইকনে ক্লিক করলে এটা এক্সপান্ড হয় নিচের দিকে, আর না হলে এটা ওই ছোটো অবস্থাতেই থাকে। তা এটা একটু পরে দেখি, আমরা আগে একটু ড্রপ ডাউন বাটন তৈরি করি, হ্যাঁ,
ড্রপ ডাউন বাটন ধরেন এই যে অ্যাবাউটের পরে অ্যাবাউটটাকে আমরা একটু কপি করে ঠিক অ্যাবাউটের নিচে এখানে পেস্ট করে এটার নাম দিয়ে হচ্ছে সার্ভিসেস। তাহলে দেখেন এখানে সার্ভিসেস নামে একটা চলে আসছে আমার এখানে একটা আইটেম। এখন এটাকে আমরা ড্রপ ডাউন বাটন তৈরি করবো আর কি। হ্যাঁ, ড্রপ ডাউন বাটন তৈরি করলে ঠিক এইটার নিচে এসে এই যে এই এলআইয়ের ভিতরেই থাকতে হবে, এই যে সার্ভিসেস এ ট্যাগের বাইরে এখানে এসে আমাদের আবার একটা ইউএল ট্যাগ নিতে হবে। ইউএল ট্যাগের ভিতরে এসে আবার এলআই নিতে হবে, এলআইয়ের ভিতরে এসে আবার এ ট্যাগ নিতে হবে। ওকে, আচ্ছা এখন এটাকে আমরা এই যে ফাঁকা রেখে দিই। এইটার নাম লিখলাম হচ্ছে ধরেন SERVICES সার্ভিস 1। হ্যাঁ, এবার এই এলআইগুলোকে আমি বারবার 2বার 3বার কপি করে নিচ্ছি। এটার নাম দিয়ে সার্ভিস 2, এটা হচ্ছে সার্ভিস 3। এখন দেখেন এইখানে যে এরকম ভেঙে ভেঙে আসছে, এরকম ভেঙে ভেঙে আসলে তো হবে না। এটার জন্য প্রথমে আমরা কি করব, আমরা এই যে ইউএলটা নিলাম সেটাতে এই ট্যাগের পাশে এইখানে আমরা আরেকটা ক্লাস কল করব, সেটা হচ্ছে DROP ড্রপডাউন -TOGGLE ড্রপডাউন টগল। যখন ড্রপডাউন টগল দিলাম তখন দেখেন এই যে এখানে সুন্দর একটা অ্যারো বাটন আসছে। তার মানে এখন বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা কি বলে একটা ড্রপডাউন মেনু আইটেম, এটা বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা এটার জন্য এটা দিলাম। এবার এই যে এ ট্যাগগুলো নিয়েছি, এই এ ট্যাগগুলোকে একটা ক্লাস দিয়ে দিব আমরা, সেটা হচ্ছে ড্রপডাউন আইটেম। এগুলো তো ওই ড্রপডাউন মেনুর আইটেম, তাই না? এই কারণে ড্রপডাউন -ITEM ড্রপডাউন আইটেম দিলেন, দেখেন এই যে আন্ডারলাইনগুলো চলে গেল, এইগুলো চলে গেল, এগুলো সব চলে গেল। এবার এই যে ইউএলটা নিয়েছিলাম এখানে আমরা একটা ক্লাস দিব হচ্ছে ড্রপডাউন মেনু DROP ড্রপডাউন -MENU মেনু। যখন ড্রপডাউন মেনু দিব তখন এটা চলে যাবে। এখন চলে যাওয়ার পরে ক্লিক করলে যে ওইটা ওপেন হবে, ওই মেনুটা সেটা সুন্দরভাবে ওপেন হবে। তাই সেটা ওপেন হওয়ার জন্য আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। সেটার জন্য এই যে এলআইয়ের ভিতরে এটা আছে, এই এলআইয়ের মধ্যে মানে এই ইউএল আর এই এগুলো সব এই এলআইয়ের মধ্যে আছে। এইখানে একটা ক্লাস নিতে হবে ড্রপডাউন। আচ্ছা, এখনও কিন্তু এখানে ক্লিক করলে এটা আসবে না। এটা ক্লিক করার জন্য আমাদেরকে এই আরও একটা দুইটা ক্লাস আমাদের এখানে নিতে হবে, দুইটা অ্যাট্রিবিউট, নট ক্লাস। এই যে ক্লাস একটা অ্যাট্রিবিউট, এই স্টাফ একটা অ্যাট্রিবিউট, তাই না? এইখানে যে কোনো জায়গায় আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে ড্রপডাউন ডাটাবিএস ডাটাবিএস টগল TOGGLE ডাটাবিএস টগল। এইটার নাম দিতে হবে ড্রপডাউন। ওকে, আচ্ছা এখনও যদি আমরা এখানে ক্লিক করি, এই দেখেন এবার একটু খেয়াল করেন, আমরা যখনই এইখানে ক্লিক করছি, এবার যখনই এইখানে দিলাম ডাটাবিএস টগল, এটা কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট, যেমন ক্লাস একটা অ্যাট্রিবিউট, ডাটাবিএস টগল একটা অ্যাট্রিবিউট, এই স্টাফ একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটাও তাই, ডাটাবিএস টগলটাও ওরকম একটা অ্যাট্রিবিউট এবং তার ভ্যালু হচ্ছে ড্রপডাউন। এখন যখনই এইখানে এটা দিলাম দেখেন সুন্দর করে এটার এই যে কত সুন্দর করে সিস্টেম হয়ে একটা চলে আসছে। ড্রপডাউন আইটেমগুলো এখন কত সুন্দরভাবে চলে আসছে। তাই এই যে আমরা যদি কোনো একটাকে ড্রপডাউন মেনু তৈরি করতে চাই, তাহলে আমাদের অতিরিক্ত কয়টা ক্লাস লাগবে দেখেন। ড্রপডাউন নামে একটা ক্লাস লাগবে এই এলআইয়ের ভিতরে, ড্রপডাউন নামে একটা ক্লাস লাগবে এলআইয়ের মধ্যে, তারপরে ন্যাব লিঙ্ক যে ড্রপডাউন টগল নামে একটা ক্লাস লাগবে দুইটা, আরেকটা হচ্ছে ড্রপডাউন মেনু নামে একটা ক্লাস লাগবে তিনটা, আরেকটা হচ্ছে ড্রপডাউন আইটেম একটা চারটা, আরেকটা হচ্ছে ডাটাবিএস টগল লাগবে, এটা হচ্ছে 5টা। এই 5টা মানে অ্যাট্রিবিউট ক্লাস এবং একটা অ্যাট্রিবিউট, 4টা ক্লাস একটা অ্যাট্রিবিউট আমাদেরকে অ্যাড করতে হবে, তাহলে আমরা একটা সুন্দর এরকম ড্রপডাউন আইটেম পেয়ে যাব। আচ্ছা, এখন আমাদের আরেকটা যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা দেখেন এখানে যখন এটাকে এই যে ছোট করছি তখন আমরা চাচ্ছি এইরকম থাকবে না, আমরা এখানে একটা বাটন সেট করব, ওই বাটনে ক্লিক করলে সেই রকম এক্সপান্ড হবে, শুরুতে এরকম হবে না। হ্যাঁ, শুরুতে এরকম আরও ক্লপস অবস্থায় থাকবে,
ওই বাটনটাতে ক্লিক করলে এই মেনু আইটেমগুলো দেখা যাবে। এই মেনু আইটেমগুলো শুরুতেই আসবে না, ঠিক এই যে এইটার মতো আর কি। এই যে ড্রপডাউন মেনুর আইটেমগুলো কিন্তু শুরু থেকেই দেখা যাওয়া উচিত না, এখানে ক্লিক করলেই দেখা যাবে, ক্লিক না করলে সে এরকম থাকবে। ঠিক একইভাবে এখানেও তাই, যখন মোবাইল মেনুতে আসবো তখন ওই বাটনটা এইগুলা ওরকম থাকবে না, জাস্ট এটার ভিতরে একটা বাটন থাকবে, সব বাটনের মধ্যে লুকানো থাকবে, বাটনে ক্লিক করলে সেটা এরকম আসবে, এরকম থাকা উচিত আমাদের। হ্যাঁ, তাই এইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই জায়গাটাতে এই যে যে আমরা এটা একটা নিয়েছি, অর্থাৎ নেবার ব্রান্ড, এই যে নেবার ব্রান্ড নিয়েছি, এটা একটা যেখানে শেষ হয়েছে, এই যে শুরু আর এই যে শেষ, এখানে ইন্টার দিয়ে নিচে নেমে আমরা একটা বাটন নিব একটা। হ্যাঁ, বাটন ট্যাগ, তো আমরা নিলাম BUTTON, বাটন নামে একটা ট্যাগ নিলাম। দেখেন এই যে এইখানে যে বাটন নামে একটা বাটন চলে আসছে, এটার ভিতরে কিছু লিখলে তখন এই বাটনটা এরকম দেখা যাবে, আর কিছু না লিখলে বিষয়টা ওইরকম থাকে আর কি। হ্যাঁ, এখন এই বাটনের ভিতরে এসে আমরা আবার একটা স্পান ট্যাগ নিব, স্পান ট্যাগ, ঠিক আছে, এরকম থাকবে। এখন এই বাটনটা এইভাবে না থেকে আরেকটু সুন্দর করে এটা সাজানো যায়, সেটার জন্য বাটন ট্যাগের ভিতরে প্রথম যে বাটন ট্যাগ, এটার মধ্যে একটা ক্লাস অ্যাড করব আমরা। ক্লাস হবে NAVBAR নেবার হাইফেন টোগলার, TOGGLER, নেবার টোগলার যখন দিলাম, দেখেন এই যে বাটনটা কত সুন্দর করে যে গোল হয়ে আসলো, বর্ডার রেডিয়াস হয়ে সুন্দর করে আসলো। এবার আরেকটা ক্লাস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে স্পান ট্যাগের ভিতরে এখানে একটা ক্লাস অ্যাড করব, নেবার হাইফেন TOGGLER টোগলার হাইফেন আইকন। যখন এটা দিলাম, দেখেন এই যে সুন্দর করে এই যে এই বাটনটার ভিতরে এই যে এই আইকনটা, যে তিনটা লাইন, এই আইকনটা চলে আসছে। ওকে, এখন আইকনটাতে এইখানে থাকলে হবে না, আইকনটা থাকবে এই কর্নারে, এবং ওইখানে ক্লিক করলেই এটা আসবে, আর ক্লিক না করা পর্যন্ত এটা আইকনের মধ্যে লুকানো থাকবে। হ্যাঁ, এটা এইভাবে দেখা যাবে না। তো সেইটার জন্য আমাদেরকে এই জায়গাটার আগে এই ন্যাপবারটাকে লুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এই ন্যাপবারটাকে লুকানোর জন্য আমরা এই যে দেখেন একটা ডিপ ট্যাগ নিয়েছিলাম UL ট্যাগের উপরে, সেটাতে আমরা কোনো ক্লাস অ্যাড করিনি। এইখানে আমাদের দুইটা ক্লাস অ্যাড করতে হবে, দুইটা ক্লাস। একটা হচ্ছে NAVBAR, সরি, প্রথমটা হচ্ছে ক্লাস ক্লপস, COLLAPS, ক্লপস। যখনই ক্লপস দিব তখন দেখেন ওইটা ওই যে লুকিয়ে গেছে। হ্যাঁ, এখন এইখানে ক্লিক করলে যেন আসে সেই ব্যবস্থাটা করতে হবে। মোবাইল মেনুতে এরকম, কিন্তু আমরা যখন কম্পিউটারে যাব তখন কিন্তু দেখেন এটা এরকম আসবে না। হ্যাঁ, কিন্তু কম্পিউটার মেনুতে বাটনও নাই আর ওইটাও নাই। এই কম্পিউটার মেনু থেকে তো আমি এটাকে লুকিয়ে ফেলতে চাচ্ছি না, মোবাইল মেনু থেকে লুকিয়ে ফেলবো, ডিসপ্লে নান হয়ে যাবে, কিন্তু কম্পিউটার মেনু থেকে এটা থাকবে। এটার জন্য এখানে আমাদের আরেকটা ক্লাস নিতে হবে, যে এটা যেন কম্পিউটার মেনু, যখন আমি ক্লপস দেব তখন সব ডিভাইস থেকেই চলে যাবে, মোবাইল থেকেও চলে যাবে, আবার ল্যাপটপ থেকেও চলে যাবে। এই জন্য এখানে আরেকটা ক্লাস অ্যাড করব, নেবার ক্লপস, NAVBAR হাইফেন COLLAPS। তখন কি হবে, এটা যে এই যে দেখেন বড় মোবাইলে আসছে, মানে বড় মনিটরে আসছে, কিন্তু যখন মোবাইল মনিটরে যাব তখন আসবে না, তখন বাটনটা আসবে, কিন্তু বড় ইয়াতে তো বাটন আসা উচিত না। এটার জন্য দেখেন ছোটোটা আসছে, বড়টায় নেই, ছোটোটা আসছে বাটনটা, বড়টাতে নেই, বড়টাতেই আইটেমগুলো দেখা যাচ্ছে। এখন এই আইটেমগুলো আপনি এই পাশে নিতে চাইলে সেটার হিসাব আলাদা, সেটা হচ্ছে আমরা এই যে এখানে এই যে যেটা ইয়াটা আছে নেবার নেভ, এইখানে আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ME-AUT অটো, সরি MS, যখন এখানে দিব MS অটো, MS-অটো, এটা দেখেন আবার ডান পাশে চলে গেছে। এখন আমরা বড় মনিটরে এরকমই দেখতে চাচ্ছি, এখানে ক্লিক করলে এটা আসবে, সব বড় মনিটরে ঠিকঠাক আছে, কিন্তু ছোট মনিটরে গেলে চাচ্ছি যে আমরা এরকম একটা আইকন আসবে, শুধু আইটেমগুলো আসবে না। কিন্তু এখন আমাদের কাজ করতে হবে আইকনে ক্লিক করলে যেন ওই বিষয়গুলো আসে, এটা আমাদের দেখতে হবে, কিন্তু ক্লিক করলে আসছে না। এখন ক্লিক করলে যে আসবে সেটার জন্য আমাদেরকে বলে দিতে হবে। কি বলে দিব, যে এই যে বাটন ট্যাগের মধ্যে, যে বাটন ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করেছি, নেবার টোগলার ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট নিয়েছি, এখানে আরও দুইটা অ্যাট্রিবিউট দিতে হবে, যেখানে ক্লাস শুরু এখানে আর ক্লাস শেষ এখানে। ঠিক এখানে এসে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিব, ডাটাবিএস টোগল, সরি
ডাটাবেস টগল, এটা একটা অ্যাট্রিবিউট নেব। আরেকটা হচ্ছে ডাটাবেস টার্গেট, ডাটা হাইফেন বিএস হাইফেন টিএআরজি টার্গেট। ওকে, এই দুইটা অ্যাট্রিবিউট নিতে হবে। এখন ডাটাবেস টগলের মধ্যে আমরা কি দিব? ডাটাবেস টগলের মধ্যে আমরা দিব হচ্ছে ক্লপস। এটা কিন্তু কনফার্ম ক্লপস, এই যে ক্লপসটা দিলাম, এই ক্লপসটা কি কপি করে এখানে বসিয়ে দিই। আর ডাটাবেস টার্গেট মানে ক্লিক করলে, যেমন আপনি গুলি করবেন, কাকে টার্গেট করে গুলিটা করবেন? আপনি যাকে টার্গেট করে গুলি করবেন, ট্রিগারে চাপ দিবেন, তার গায়ে গিয়ে গুলিটা লাগবে। এখন আমি ওইটাতে ক্লিক করলে কে ডিসপ্লে হবে, মানে কার উপরে হিট হবে সেটা বলে দিতে হবে। এখন হিট হবে মূলত এই ডিপটা, মানে এই ডিপটা ধরেই তো লুকাই গেছে, মানে এই ডিপের মধ্যেই কিন্তু ইউএল আছে, এলআই আছে, আবার এই যে ন্যাপবার, ড্রপডাউন বাটন সব কিন্তু এই ডিপের ভিতরে আছে, বুঝতে পারছেন? এখন এই ডিপটাকেই তো আমরা এই যে ক্লপস করে লুকিয়ে ফেলেছি। এখন ক্লিক করলে যেন আবার এটাই ওপেন হয়ে যায়, সেই কারণে এখানকার যে কোনো একটা ক্লাসকে, এই ক্লাসটা নিতে পারেন অথবা এই ক্লাসটা নিতে পারেন, অথবা আপনি চাইলে আর একটা ক্লাস বানাই দিতে পারেন। ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে খুলনা, এখন এই ক্লাসটাকেও যদি আপনি এখানে দিয়ে দেন তাহলেও চলবে। এবার দেখেন আপনি এখানে ক্লিক করলে ডাটাবেস টার্গেট বানান ভুল হয়েছে কি আমার, নেভার টগলার ক্লপস ক্লপস, এক মিনিট আমি আবার বলি। দেখেন এইখানে এই যে খুলনা, এই যে খুলনা ক্লাসটা নিয়েছি, এইখানেটা যেমন আমি এখানে শুধু খুলনাটা কপি করে নিলেই হবে না, এই ক্লাস যখন অন্য কোথাও কপি পেস্ট করব তখন এইখানে একটা ডট দিতে হবে যদি সেটা ক্লাস হয়। আর যদি এখানে আইডি নিতাম, ধরেন আইডি নাম দিলাম সোহেল, এখানে যদি এই আইডিটা এখানে নিতাম তাহলে কিন্তু আবার ডট দিলে হতো না, তখন দিতে হইতো হ্যাশ। ঠিক আছে, সো এইভাবে আমরা এরকম একটা আইডি নিয়ে নিতে পারি, এরকম একটা ক্লাস নিতে পারি, সেটা এখানে কল করতে পারি। এখন দেখেন এখানে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে মেনু আইটেম, ক্লিক করলে চলে যাচ্ছে, আবার ক্লিক করলে চলে আসছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে, আবার ক্লিক করলে চলে আসছে। এই ড্রপডাউন বাটনও ক্লিক কাজ করছে, দেখছেন কাজ করছে। হ্যাঁ, কিন্তু এটা যদি বড় ইয়াতে যাই তখন কিন্তু থাকবে না, যখন ছোটোটাতে আসবে তখন থাকবে। বড়টাতে গেছি নাই, ছোটোটাতে আপনার মোবাইল ডিভাইসে আসছি, আবার আসছি, এরকম। ঠিক আছে, এখন এইখানে আমি একটা কাজ করি, সেই কাজটা কি, ধরেন আমার তো এই ডিবের ভিতরে যে কোনো একটা ক্লাস লাগবে, তাই না? তাহলে আমি খামাখা কেন এখান থেকে আবার একটা আইডি ক্রিয়েট করতে যাব, কেন আবার নতুন একটা ক্লাসই বা ক্রিয়েট করতে কেন যাব? আমার তো অলরেডি এখানে দুইটা ক্লাস আছে, আমি দুইটা যে কোনো একটা নিলেই তো হয়। আমি এটা নিলেও হবে, তখন এখানে ডট দিয়ে দিতে হবে, এখানে এটা নিলেও কিন্তু হবে, হচ্ছে। আমি কি করি, ছোট ক্লাসটা নিই, এই যে ছোটো ক্লাসটা নিই, খামাখা এত বড় একটা ক্লাস কেন নিব, ছোট্ট ক্লাসটা নিয়ে নেই, তাও কিন্তু হবে। দেখেন এই জন্য আমি এখানে নতুন কোনো একটা ক্লাস বানাইও না, আবার এইখানে কোনো নতুন একটা আইডিও নেই না, আমি সরাসরি এখানে ছোটো ক্লাসটা করি। এখন এইখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, ডাটাবেস টার্গেটের মধ্যে কিন্তু আমি এই ক্লাসটাই এখানে নিয়েছি, কিন্তু ডাটাবেস টগলের মধ্যে কিন্তু আমি এই যে ক্লপস, আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, আমি কিন্তু এই ক্লাসটা কিন্তু এখানে আনিনি। এইটা কিন্তু এই ক্লপসটা কিন্তু এই ডিবের ভিতরে এই ক্লপস না। যেভাবে আমি এই ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালু হিসাবে ক্লপস ব্যবহার করেছি, এই ক্লাসের মধ্যে ভ্যালু হিসাবে ন্যাপবার ব্র্যান্ড ব্যবহার করেছি, এই ক্লাসের মধ্যে ভ্যালু হিসাবে ন্যাপবার টগলার ব্যবহার করেছি, ঠিক এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে ক্লপসকে ব্যবহার করেছি। এটা কিন্তু ডিফল্ট, আপনার এটা চেঞ্জ করার সুযোগ নাই। মানে আমি যেরকম এইখানে আরেকটা নতুন একটা ক্লাস নিয়ে সেই ক্লাসটা এখানে লিখে দিলেই চলবে, কিন্তু এইখানে কিন্তু আপনার চলবে না। এখানে যদি আপনি সোহেলটা দেন তাহলে কিন্তু ঘটনা কিন্তু ঘটবে না। এই কারণে এটা কিন্তু এই ক্লাস না, এটা ডিফল্ট ভ্যালু, ডাটাবেস টগলের ডিফল্ট ভ্যালু হচ্ছে ক্লপস। এখানে কনফিউজ হওয়া যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না। কিন্তু এইটা কিন্তু এই ক্লাসটা এখানে কপি করে নেই, এটা এই ডাটাবেস টগলের একটা ডিফল্ট ভ্যালু, এটা আপনি চেঞ্জ করার সুযোগ নেই। ঠিক যেভাবে এই যে ডাটাবেস, ঠিক যেভাবে এই ডিবের ক্লাস, যেহেতু এই যেভাবে ক্লপস আর ন্যাপবার ক্লপস এই দুইটা এই ক্লাস নিতেই হবে, চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আপনি এইরকম আরেকটা ক্লাস নিতেও পারেন, নাও নিতে পারেন।
আমি মনে করি দরকার নেই, এখান থেকে যে কোনো একটা ক্লাসকে কল করলেই হচ্ছে। তাই আমি নতুন একটা ক্লাস কেন বানাবো, নতুন একটা আইডি কেন বানাবো? তা এই কারণে এইটা কিন্তু এই ক্লাস, তাই এখানে আমি ডট দিয়ে শুরু করেছি। বাট এই যে ক্লাসটা ডাটাবেস টগল, এটা কিন্তু এই ক্লাস না, এটা হচ্ছে এই ডাটাবেস টগলের নিজস্ব একটা ভ্যালু। সুতরাং এটার সাথে এইটা মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। ফাইন। এবার দেখেন মোবাইল ডিভাইস আসলে এরকম থাকবে, আমি ক্লিক করলে মেনু আইটেম ওপেন হবে, ক্লিক করলে চলে যাবে। আবার বড় ডিভাইসে যখন আসবে তখন এই বাটনটা আর থাকবে না এবং এটা এরকম সুন্দর করে আসবে। যে এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাস। যেহেতু আজকে বুটস্ট্র্যাপটা আমরা শুরু করলাম, তাই আমরা যদি এই পেজটাকে একটু বড় করে দেখি, আমরা হচ্ছে মূলত এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এই একটা ন্যাব বার তৈরি করেছি। এখন ন্যাব এত বড় কেন হলো, এখান থেকে এই পর্যন্ত এত বড় কেন হলো, এটা তো ডিপেন্ড করবে আপনার এখানে মেনুতে কতগুলো আইটেম দিবেন, তাই না? এইটার জন্য আইটেমের জন্য বেশি বড় হয়ে গেছে। এখন আমি যদি এই আইটেমগুলো আরও বাড়াতে থাকি, হ্যাঁ, কারণ এখানে আমি আরও বড় করলাম, তাহলে আরও বড় হয়ে গেল, আর এইখানে আরও বড় ন্যাব আইটেম এখানে হয়ে যাবে আর কি। হ্যাঁ, সার্ভিস দিয়েছি বারবার, কি দিয়েছি, ও ন্যাব আইটেমের ভিতর দিয়েছি, সরি, আমি ন্যাব আইটেম না দিয়ে আর একটাতে দিই, আইটেমের বাইরে দিই, ন্যাব আইটেমের বাইরে এটা দিই, এই যে বাইরেরটা দিই, যে ব্লক, ধরেন ব্লকটা কি আমি কপি পেস্ট করে অনেকগুলো আইটেম দিলাম, অনেকগুলো ব্লক দিলাম, তাহলে এখানে আপনার এই যে ন্যাব বারে অনেকগুলো ব্লক আইটেম চলে আসছে। এখন এইখানে আপনি বিভিন্ন আইটেম অ্যাড করতে পারেন। এখন এইখানে আইটেম যত বেশি হবে আপনার ন্যাব বারের কোডিং তত বেশি মনে হবে, কিন্তু আসলে তো এটা এত বেশি না, এটা তো ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আমি কি বুঝাতে পারলাম? জাস্ট আপনি যত আইটেম দিবেন জাস্ট এরপরে শুধু অ্যাড করবেন, এই একটা এলআই অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত আপনার ন্যাব বারের ভিতরে আইটেমগুলো অ্যাড করার সিস্টেম।